বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 4 দিনের সফরে চীন গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, শুক্রবার শি জিনপিং এর সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। ট্রেনে ঘরমুখী মানুষের চাপ, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, ছুটির দিনে সরগরম ঈদ বাজার। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ইমরুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। 54 বছর আগে জীবনের সব মায়া ছেড়ে দেশের জন্য যারা বিলিয়ে দিয়েছিলেন নিজের শেষটুকু, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন এবং তারা তো আরও অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাই। 71 এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত 16 বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। একে একে প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে স্মৃতিসৌধে ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। যার যার মতাদর্শ থেকে তারা একটা কথাবার্তা বলে যাচ্ছে, এটা অনৈক্য আমি বলবো না। তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। আমরা যদি 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। নানা চড়াই উতরাই পেরিয়ে 54 বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। 5.5 দশকের পথ চলায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অনেক কিছুরই অপূর্ণতা রয়ে গেছে। তবে 24-এর গণ অভ্যুত্থানের পথ ধরে পেছনে সে অপ্রাপ্তি কাটিয়ে বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে দেশে, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বিভাজন নয়, দেশের স্বার্থেই রাজনীতি করা উচিত দলগুলোকে। জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে এসে এমন মন্তব্য করেছে বিভিন্ন স্তরের মানুষ। অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায্যতা এবং বৈষম্যহীন সমাজ গড়তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করার আহ্বান জানিয়েছেন স্মৃতিসৌধে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অজিত আইচের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। মায়ের হাত ধরে লাল সবুজের বাংলাদেশকে দেখতে এসেছে ছোট্ট আরিফা। শহীদদের শ্রদ্ধা জানাতে এমন অনেকে পরিবার পরিজন সহ এসেছেন দূর দূরান্ত থেকে। স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মা বাবার সাথে এখানে এসেছি। দেশকে আগে ভালোবাসতে হবে, তাহলেই আমরা সবকিছু অর্জন করতে পারবো। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অথবা বেসরকারি সংগঠন রক্তে পাওয়া স্বাধীনতার স্মৃতির মিনারে হৃদয় নিংড়ানো ভালোবাসার অনুভূতি
ব্যক্ত করেছেন। স্বাধীনতার ফলাফল যেভাবে জনগণের কাছে গিয়ে পৌঁছানো দরকার ছিল সেই জায়গাটায় আমরা রাজনৈতিকভাবে চরমভাবে ব্যর্থ হয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদের দল মত নির্বিশেষে সকলকে অটুট থাকতে হবে। শহীদদের আত্মত্যাগে যে বাংলাদেশ অর্ধশত বছর পার করেছে, গণঅভ্যুত্থানের পর সে বাংলাদেশ যেন আর পেছন না ফিরে তাকাতে হয়, এমন চাওয়া অনেকের। লাখো শহীদদের যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের বাংলাদেশটাকে অনেক সুন্দর সুষ্ঠুভাবে দেখতে চাই। দোষগুণ যে দলেরই হোক না কেন সেটা কিন্তু প্রকাশ করতে পারছে। এটার থেকে বড় স্বাধীনতা কোথায় দেখছেন আপনি? আগামী দিনগুলোতে যেন সমৃদ্ধশালী, আত্মস্বীকৃত এবং বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র বিনির্মাণ হয়, এই ধরনের বন্দোবস্ত চাইছে সাধারণ মানুষ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। 4 দিনের সফরে চীন গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:15 চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিউন গাই বো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় 2025 সালের দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে 27 মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। 28 মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হবে। এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল ক্ষমতায় যাবার জন্য নয়, জাতির কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের কথা বলছে। কারণ দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ, কারণ তিনি নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। আর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের মতো কেউ বিকৃত করুক, সেটা কাম্য নয়। পরে বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সংহতিকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, ফ্যাসিবাদ বিরোধী অনেক পক্ষ এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতে ইসলামের প্রতিটি সদস্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী। যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল তা 54 বছরেও পূরণ হয়নি। এ সময় তিনি আরও বলেন, যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। আর প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিতে পারবে তখনই জামায়াতে ইসলামী তাতে অংশ নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল। আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। তারা যে ভাষায় কথা বলতেন, এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেলপথে আগাম ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে যাত্রীর চাপ বেশি থাকায় ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। অপরদিকে সড়ক পথেও ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। ঈদকে কেন্দ্র করে টিকিটের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ যাত্রীদের। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম।
যান্ত্রিক নগরীর কোলাহল থেকে ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। রেলপথে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ও শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের 3 স্তরের টিকিট চেকিং পার হয়ে প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবকিছুই ভালো আছে। অন্যান্যবার যে ধরনের টিকিট কাউন্টারে বা ওইখানে যে ঝামেলাগুলি হয়, এবার সেগুলো আমরা পোহাতে হয়নি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। একসাথে যাইতেছি, খুব ভালো লাগতেছে, আর ওভারঅল ব্যবস্থাপনা অনেক সুন্দর। বাইরের কোনো মানুষজন নাই, সবাই টিকিট কেটে ঢুকতেছে। এই তো অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, বাড়িতে যাবো, ঈদ করবো। এটাই যাত্রী অনেক চাপ, ভিতরে দাঁড়ায় থাকার জায়গাও নেই। এদিকে আগাম ঈদযাত্রায় সড়ক পথেও যাত্রী চাপ বাড়ছে। গাবতলী বাস টার্মিনালে গত কয়েকদিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি। মহাসড়কে যানজট এড়াতে কাজ করছে ট্রাফিক পুলিশ। যাত্রীদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সবার সাথে দেখা হবে, সবাই একসাথে ঈদ করব, এটাই তো আনন্দ। খুশিতে আছে যে ঈদে বাড়ি যাব, সবাই একসাথে ঈদ করব। তবে ছুটির দিন হওয়ায় তুলনামূলক ভিড় কম বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আর টিকিটের বাড়তি দাম রাখার অভিযোগ যাত্রীদের। কালকে টুকটাক ছিল, এখন আজকে চাপ নাই। আশা করা যায় কালকে সকাল থেকে চাপ হইতে পারে। এবার যেহেতু লং ছুটির কারণে যাত্রী একটু ধীরে ধীরে আসা করছে। ভাড়া হচ্ছে আপনার নরমালের তুলনামূলক একটু বেশি। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়াই থাকার পরে টিকিট পাইছি, কিন্তু 600 টাকা ভাড়া, 400 টাকার জায়গায়। তারা বললো যে এখন নাকি আসার সময় খালি গাড়ি আসতে হয়, তো সেই জন্য আর কি সেটা এখান থেকে মেকআপ করতেছে। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করবেন না। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। রাজধানীর শপিং মলে এখন তিল ধরনের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাদের ঠাসাঠাসিতে সরগরম ঈদ বাজার। এবারের ঈদের দীর্ঘ ছুটির উচ্ছ্বাসের আভাস মিলছে এখনই। একদিকে দীর্ঘ ছুটিতে প্রিয়জনের কাছে যাবার আনন্দ, অন্যদিকে প্রিয়জনকে সাজাতে এত তোড়জোড়। দিনভর শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত বেশিরভাগ নগরবাসী। সাদরিনা খন্দকারের রিপোর্ট। মানুষের হই হুল্লোড়, দরদামের বাকবিতণ্ডা আর গরম সব মিলিয়ে রাজধানীর ফুটপাত থেকে শপিং মল সবখানেই ঈদের কেনাকাটার এমন চিত্র। স্বাধীনতা দিবস কেনাকাটায় যুক্ত করেছে আরেকটি ছুটির দিন। তাই তো সকাল থেকেই পছন্দের কেনাকাটার শেষটা সেরে নিতে দোকানে দোকানে ভিড় ক্রেতাদের। বাড়ি ফেরার আগে তাই এই দিনটাতে সবটা সেরে নিতে চাইছেন। এখনো দেখা হচ্ছে আর কি, এখনো কেনাকাটা হয়নি। দেখি যদি ভালো লাগে অবশ্যই কিনবো। আমার টুইন বেবি আছে, টুইন বেবি কাপড় চোপড় কিনছি। আর ছেলে কাপড় চোপড় কেনা হয়ে গেছে। আর বাবার জন্য আর ভাইয়ের জন্য, ওনাদের জন্য পাঞ্জাবি কেনাকাটা হলো। আমার জন্য কেনাকাটা হয় নাই, সো আমার মেয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার মেয়ের হাজবেন্ডের জন্য কেনাকাটা করেছি। বাট আর আসছে মেয়ের জন্য কেনাকাটা করার জন্য। এবার আগের বছরের তুলনায় সারা রমজান জুড়ে ক্রেতা সমাগম কম থাকলেও ছুটির দিনগুলোতেই ক্রেতাদের ভিড় বাড়ে। তাই ছুটির দিনে বেচা বিক্রি ভালোই চলছে বলে জানান ব্যবসায়ীরা। নিউ মার্কেটে কাস্টমারও আছে, বেচা কেনা আছে মোটামুটি। আর শুক্রবারের দিন তো আশা করি ভালোই হবে। আরো হয়তো অনেকে দেশে চলে যাবে কেনাকাটা করে। আজকে আমাদের এই বেচা কিনে শেষ ধরতে হবে, অল্প ঢাকা শহর পুরোই খালি। আমরা আশা করতেছি আল্লাহর মধ্যে বেচা কেনা হবে, কারণ আপনি আজকে বুধবার, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার আল্লাহর মধ্যে বেচা কেনা ভালো হবে। শপিংয়ের এই ব্যস্ততা ঈদের আমেজকে আরো বাড়িয়ে তুলবে। চলবে চাঁদ রাত পর্যন্ত। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ যাত্রায় গণপরিবহনে 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হবে বলে পর্যবেক্ষণ প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছেন সবচেয়ে বেশি অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে রাইড শেয়ারিং মোটরসাইকেলে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রা গণপরিবহনে নৈরাজ্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তাদের দাবি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়। এছাড়া লঞ্চ, বাস, গাড়িতে প্রায় 2-3 গুণ বেশি ভাড়া আদায় চলছে বলে দাবি করে সংগঠনটি। 20 থেকে 31 মার্চ পর্যন্ত যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি দল মাঠ পর্যায়ে থেকে অতিরিক্ত ভাড়া পর্যবেক্ষণ করছে। এবারের ঈদ যাত্রায় পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা নেই বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এই অতিরিক্ত ভাড়া চাঁদাবাজির প্রধান উৎস হিসেবে এখন থেকে এস্টাবলিশ হয়ে যাবে। যখনই
একটা অবৈধভাবে ভাড়া আদায় হয় তখন চাঁদাবাজরা একটা সুযোগ নেয়। পরিবহনে 1 টাকা চাঁদাও পরিবহন মালিকরা কিন্তু জমি বিক্রি করে এনে দেন না। এই টাকাটা বাড়তি ভাড়া আকারে আমাদের পকেট থেকে আদায় করা হয়। সংবিধান পুনর্লিখন এবং গণপরিষদ নির্বাচন ছাড়া যে সংস্কারের জন্য 24-এ ছাত্র জনতা জীবন দিয়েছে তা সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর ইস্কাটনে মাসব্যাপী নাগরিক পার্টির গণ ইফতারে তিনি বলেন, ৭১ সালে স্বাধীনতা অর্জন করলেও সাম্য ও বৈষম্যহীন দেশ গড়তে সংস্কার প্রয়োজন। বিজয়নগরে শ্রম ভবন প্রাঙ্গণে বিকেলে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে এবং শ্রমিক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে। একই দাবিতে বিকেল 4টায় সমাবেশ করে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদ হটানোর পরও শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, যা স্বাধীনতা দিবসে লজ্জার। অবিলম্বে শ্রমিকদের পাওনা মিটিয়ে মালিকদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। যদি 24-এর অভ্যুত্থান না ঘটতো তাহলে আমরা 71-এর যে বাংলাদেশ পেতে চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা চিরতরে হারিয়ে ফেলতাম। ঠিক ঠিক। বাংলাদেশে যে বিদেশি শক্তিগুলো সক্রিয় ছিল, বিশেষত বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল পলিসিকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে বেচে দেওয়ার ডিল চক্রান্ত করা হয়েছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল 24-এর গণ অভ্যুত্থান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজেএমইএ। সংগঠনটি দেয়া রপ্তানির পরিসংখ্যান থেকে জানা গেছে, 2023 সালে সারা বিশ্ব থেকে $81 বিলিয়ন বেশি পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করেছে $7.25 বিলিয়ন পোশাক, যা মোট আমদানির 8.89%। প্রায় একই হারে আমদানি হয়েছে 2024 সালেও। গত বছর বাংলাদেশ থেকে $7.4 বিলিয়ন পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, যা দেশটির করা মোট আমদানির 8.85%। সংগঠনটির পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ ও সরকারি নীতি সহায়তা দিলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব। কমপ্লায়েন্স থেকে শুরু করে গ্রিন ইনিশিয়েটিভ থেকে শুরু করে লেবার রাইটস এর জায়গাগুলোতে আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং এই জায়গাগুলোতে আমরা কাজ করেছি। সো ডেফিনেটলি সেটার একটা রেজাল্ট, লং টার্ম রেজাল্ট কিন্তু আমরা এখন আস্তে আস্তে পাচ্ছি, এবং যেহেতু ওদের ইকোনমি বেটার হচ্ছে, ওদের সেলস বাড়ছে, অবভিয়াসলি সেটার রেজাল্ট সামনের দিনে আমরা আরো বেশি পাবো বা দেখতে পাবো বলে মনে করি। বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। 4 দিনের সফরে চীন গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার শি জিনপিং এর সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। ট্রেনে ঘরমুখী মানুষের চাপ, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, ছুটির দিনে সরগরম ঈদবাজার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।